আপনারা যদি দেখেন বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি দুইটি দেশের নাগরিকত্ব থাকে, অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব যদি কোনো মানুষের থাকে, তাহলে তিনি বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে কোনো জাতীয় নির্বাচনে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য হইবেন। তিনি কোনো মন্ত্রী হতে পারবেন না, তিনি কোনো সরকারি চাকরিও গ্রহণ করিতে পারবেন না। এটি হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন। তো এখন বহু প্রতীক্ষিত একটি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটি অনেকে ধরেই নিয়েছেন আওয়ামী লীগ বিগেস্ট পলিটিক্যাল পার্টি যেহেতু পার্টিসিপেশন নেই, সেহেতু দ্বিতীয় বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এবার ক্ষমতার মসনদে বসবেন। এখন বিএনপি ক্ষমতায় বসলে কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন প্রেসিডেন্ট, এগুলো নিয়ে সবসময় একটা গুঞ্জন ছিল গত এক দশক ধরে। কারণ খালেদা জিয়া বয়োবৃদ্ধ, হয়তো অনেকে ধারণা করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু এবার সাম্প্রতিক 30শে ডিসেম্বর গত বছর খালেদা জিয়ার ইন্তেকালের পর এখন এটি নির্ধারিত হয়ে গিয়েছে যে তারেক রহমানই বিএনপির এখন একাচ্ছত্ব অধিপতি, তার হুকুমেই দলটি চলবে। তিনি যদি 150টি আসন 151টি আসন নিশ্চিত করতে পারেন, তাহলে আগামীর প্রধানমন্ত্রী তিনিই হবেন। তো তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, তার দায়িত্ব এখন সবচেয়ে বেশি মিডিয়ার কাছে, বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে এবং তার বিবেকের কাছে। তিনি যেহেতু গত 17 বছর থেকে ব্রিটেনে ছিলেন, আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে 2 দশক থেকে কাজ করছি। এই 2 দশকের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এবং বুঝতে পেরেছি, সেটাতে আমি এটা নিশ্চিত যে বাংলাদেশে দ্বৈত নাগরিক যারা আছে তাদের মধ্যে তারেক জিয়ার নামটিও কিন্তু উপরের কাতারেই আছে। কেন আছে? তিনি যেহেতু 17 বছর ছিলেন এবং এখানকার কোম্পানি যখন তিনি ফর্ম করেছেন, সেখানে কোম্পানিতেও তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তিনি একজন ব্রিটিশ নাগরিক। এটা আমার কথা নয়, আপনারা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা এবং ডিবেটগুলো দেখেন, সেখানে কথাটি বলা আছে। তো তিনি ব্রিটিশ নাগরিক থাকলে সেটা ছেড়ে দিতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই। ধরলাম তিনি ছেড়ে দিয়েছেন, আমি মনে করি তারেক রহমানের সবার আগে মিডিয়াতে এসে একটি সংবাদ সম্মেলন করে বলা দরকার, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আশা করি তার কাছে, ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি আমাদের দাবি যে তিনি ক্লিয়ার করে বলুক যে তিনি কখনো ব্রিটিশ নাগরিক ছিলেন কিনা। যদি ব্রিটিশ নাগরিক থেকে থাকেন, তাহলে সেই নাগরিকত্বটি তিনি কবে ছেড়ে দিয়েছেন। আর যদি তিনি কখনো ব্রিটিশ নাগরিক না থাকেন, তাহলে অতদিন পর্যন্ত তিনি বাংলাদেশে কিভাবে ছিলেন। আগামীকাল যদি, অর্থাৎ আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারিতে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে তিনি তো শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন। তাই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কিন্তু এই দাবিটি থাকতেই পারে। আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। না, বিষয়টি ব্যক্তিগত না। ব্যক্তিগত ব্যাপার হলে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনে এই বিষয়টি আসতো না। যারাই নেতা হবেন, যারাই দেশকে লিড দিবেন, যারাই মানুষের নেতা হবেন, তাদের প্রতি আমাদের অধিকার আছে, দাবি আছে, আমরা এটা দাবি করতে পারি। কিন্তু তিনি সেটা করেননি। তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি আশাহত হয়েছি। কারণ আগামীর প্রধানমন্ত্রী তিনি সাম্প্রতিক একটি বক্তৃতায় বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, তার একটি পরিকল্পনা আছে। আমরা যদিও জানি মার্টিন লুথার কিংয়ের কথা বলেই তিনি এই কথাটি বলেছেন। মার্টিন লুথার কিং প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। বক্তৃতার বাকি পুরো অংশটাই তিনি তার ড্রিমের বর্ণনা দিয়েছেন। কিন্তু তারেক রহমানের কাছে আমরা তার পরিকল্পনার কথা শুনেছি, কিন্তু পরিকল্পনাটি কি সেটি আমরা শুনতে পাইনি। তাই আমরা এখন এই নির্বাচনের আগে তারেক রহমানের কাছে দাবি জানাই
তিনি যেন তার পরিকল্পনাটি ক্লিয়ার করেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে শুধু তারেক রহমান নয়, বাংলাদেশে আমি যাদেরকে চিনি তাদের অনেকেই নির্বাচন করছেন। একজন এনসিপি থেকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তিনি হলেন এহতেশামুল হক। তিনি এবং আমি একই অঞ্চলে বসবাস করি। তিনি একাধিকবার লন্ডনে কাউন্সিলর ছিলেন এবং তিনি বর্তমানে পপলার এবং লাইম হাউসের যিনি এমপি, সেই এমপির হাজব্যান্ডও ছিলেন এবং তিনি দীর্ঘদিন থেকে এই ব্রিটিশ পলিটিক্সে অর্থাৎ লেবার পার্টির পলিটিক্সে জড়িত। আমিও এই লেবার পার্টির একজন মেম্বার হিসাবে, একজন কর্মী হিসাবে অনেক দিন কাজ করেছি। আমি জানি তিনি বাংলাদেশে এনসিপি থেকে দাঁড়িয়েছেন, তার নমিনেশনটি বাতিল করা হয়েছে, কেননা তিনি প্রমাণ করতে পারেন নাই তিনি যে ব্রিটিশ নাগরিক কিনা। ঠিক সাথে সাথে লন্ডন বিএনপির অর্থাৎ ইউনাইটেড কিংডম যে বিএনপি, সেই বিএনপির যিনি সভাপতি মালেক ভাই, তিনিও ব্রিটিশ নাগরিক, তিনিও দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনকে তিনি বলেছেন নতুন বছরের ছুটি এবং খ্রিসমাসের হলিডে এইসব মিলিয়ে ব্রিটিশ হোম অফিস বন্ধ, সেই জন্য তিনি সেটি প্রমাণ করতে পারেননি। আরে ভাই, সেটি তো প্রমাণ হোম অফিস করবে না। হোম অফিস যখন কারো অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সে অ্যাকসেপ্টেন্সটি হোম অফিস জানিয়ে দেয়। তাহলে বন্ধের সাথে তো এটা সম্পর্ক নেই। সেই বন্ধের কথা ধরে উনাকে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এবং ওনাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এটার প্রমাণ আমাদেরকে এনে দিতে হবে। বিষয়টি খেয়াল করেন। এখন ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলে রিনাউন্সিয়েশন অফ ন্যাশনালিটি, অর্থাৎ নাগরিকত্ব সারেন্ডার করা। এই নাগরিকত্ব সারেন্ডার করার যে প্রসেস, এই প্রসেসে হলো আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসের কাছে। আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে এই প্রসেসটার সাথে জড়িত ছিলাম এবং জানি। আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করা মানে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। যেমন আপনি এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন, এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি এমপি হতে পারবেন। জনগণ ভোট দিবে, ভোট দেওয়ার পরে সর্বোচ্চ ভোট যদি আপনি পান তাহলে আপনি এমপি হবেন। ঠিক তেমনি কোনো একটি অ্যাপ্লিকেশন করার দায়িত্ব আপনার। সেই অ্যাপ্লিকেশনের আউটকামটি কী হবে সেটি আপনার হাতে নয়, সেটি যেই অথরিটির কাছে করেছেন তাদের হাতে। তো ব্রিটেনের একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, নাগরিকত্ব নেওয়া এবং নাগরিকত্ব ছেড়ে দেওয়া দুইটাই কিন্তু শক্ত কাজ। নাগরিকত্ব নিতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু পরীক্ষা আছে, এগুলো সব পাশ করার পর, রুল রেগুলেশন কমপ্লাই করার পরে আপনি নাগরিকত্ব পাবেন। নাগরিক হওয়ার পর আপনি যদি ব্রিটিশ সিটিজেন হিসেবে পাসপোর্ট গ্রহণ করেন, সেই পাসপোর্টটি সারেন্ডার করতে গেলে আপনার অনেক কিছু দেখা হয়। যেমন মনে করেন একজন ব্রিটিশ নাগরিকের উপরে সরকার যেইভাবে ইনকামের উপরে ট্যাক্স ইম্পোজ করে, একজন নন ব্রিটিশের কাছে সেইভাবে করতে পারে না। কেন পারে না? এটাকে কিছু আইনগত বিষয় আছে। ধরেন অনেক ব্যক্তিগত চুক্তি থাকে, যেই চুক্তির মধ্যে বলা থাকে যে ব্রিটিশ নাগরিক হলে এটা হবে আর ব্রিটিশ নাগরিক না হলে ওটা হবে। যার কারণে একজনের নাগরিকের সাথে, নাগরিকত্বের সাথে তার সুযোগ সুবিধা, তার বিচার, তার অব্লিগেশনের কিছু সম্পর্ক রয়েছে। তাই নাগরিকত্ব ত্যাগ করার আগে হোম অফিস কিন্তু ওই বিষয়গুলো দেখে। যেমন মনে করেন আমি একজন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক। এখন আমি যদি আমার সম্পত্তি আমার জীবদ্দশায় লিখে দিয়ে যেতে চাই, উইল করে দিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমি আমার যে কোনো সন্তানকে, থার্ড পার্টিকে, যে কাউকে সাধারণভাবে উইল করে দিয়ে যেতে পারবো। কিন্তু আমি যদি ব্রিটিশ নাগরিক না হয়ে শুধু বাংলাদেশের নাগরিক হই, সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ল অ্যালাউ করে না যে আমার সম্পত্তি আমি থার্ড পার্টির বরাবরে কি পরিমাণ পুরাটা উইল করে দিতে পারবো। অর্থাৎ আমার সম্পদের 1/3 বেশি বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক এটা উইল করতে পারে না। এটা ইসলামী আইন সাপোর্ট করে না। যেহেতু বাংলাদেশের সম্পত্তির আইনটি ইসলামিক আইন, সেহেতু আমি মৃত্যুর আগে যদি আমার কোনো সম্পত্তি উইল করতে চাই আমার সন্তানের বরাবরে,
সেটা অন্য সন্তানরা গ্রহণ না করলে হবে না, এবং 3 ভাগের 1 ভাগের বেশি আমি কাউকেই উইল করতে পারবো না। কিন্তু ব্রিটেনের নাগরিক হলে, আপনি যদি ব্রিটেনে থাকেন, ব্রিটেনের নাগরিক হন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার সম্পত্তি যেই কোনো পরিমাণে যেই কোনো সন্তানকে অথবা বাহিরের কোনো ব্যক্তিকে উইল করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার নাগরিকের সাথে কানেক্টেড। খেয়াল করে দেখেন, ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক না হওয়ার সাথে এই দেশের অনেক বিষয়ে জড়িত। তাই ব্রিটিশ নাগরিকত্ব আপনি কখন অ্যাপ্লিকেশন করেছেন সেটার উপরে ডিপেন্ড করে না। কখন হোম অফিস তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটাই হলো আপনার নাগরিকত্ব সারেন্ডারের ডেট। মালেক ভাই, কয়সর ভাই, ওই মাথায় চুল না থাকলে যে কি বলে পুয়াদ, ওই পুয়াদ, তারপরে আরেক গবাদি ব্যারিস্টার সাম্প্রতিক বঙ্গবন্ধুকে নিয়ে যে বিশ্রী কথাবার্তা বলেছে তিনি, এরকমভাবে আরও অনেককে আমরা দেখেছি লন্ডন থেকে গিয়ে যারা ব্রিটিশ সিটিজেন ছিলেন তারা বাংলাদেশে নির্বাচন করছেন, এবং তাদের কারো কারো ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কাউকে কাউকে ধরে ফেলা হচ্ছে। আমি গতকাল আমার বন্ধু প্রতিম, আমার এলাকার বাসিন্দা, তার একটি স্ট্যাটাস দেখেছি, এহতেশামুল হক। তিনি বললেন যে এটি ইনসাফ হলো না। কেন বলেছেন? যে আমাকে বলা হলো যে আমি প্রমাণ করতে পারিনি, আমাকে কোনো সময় দেওয়া হয়নি, আর সাথে সাথে জনাব মালেককে বলা হলো ঠিক আছে আপনাকে কয়েকদিন সময় দিলাম, এখন বৈধ করে দিলাম, আপনি প্রমাণ করেন পরে। তার মানে বড় দলের প্রার্থী হওয়া আর ছোট দলের প্রার্থী হওয়ার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটি নির্বাচন কমিশন কি করে অ্যালাউ করলো সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। গত নির্বাচন কমিশন যিনি ছিলেন তাকে যেইভাবে অপমানিত করা হয়েছে, এই নির্বাচন কমিশন মনে হয় সেটি চোখে দেখেননি, কানে শুনেননি, মনে ধারণ করেননি, যার কারণে উনিও হয়তো তার চেয়ে বড় কিছুর জন্য অপেক্ষা করছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি আরেকটু খোলসা করে বলি, যে ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। এই দ্বৈত নাগরিকত্বরা, এই নাগরিক যারা, তারা এখানে নির্বাচন করতে পারে, তারা এখানে মন্ত্রীও হতে পারে। এদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। এদেশে এমনও মানুষ আছে 2, 3, 4টি নাগরিকত্ব আছে। বাংলাদেশের বহু মানুষ এখানে আছে যারা বাংলাদেশের নাগরিক, স্পেন, পর্তুগাল, ফ্রান্সের নাগরিক অথবা ইতালির নাগরিক, আবার সাথে সাথে ব্রিটেনেরও নাগরিক। আরও কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা সেটা আমি জানি না। তো এটা থাকাটা বাংলাদেশের নাগরিকের জন্য অসম্ভব কিছু নয়। এখন তারা একদিকে ব্রিটিশ নাগরিকত্ব চাইবেন, আরেকদিকে বাংলাদেশের রাজনীতিও করতে চাইবেন, সেটা কিন্তু একসাথে হতে পারে না। তাই আমরা মনে করি ব্রিটিশ নাগরিকত্ব, আমেরিকান নাগরিকত্ব, ইউরোপের অন্য কোনো দেশের নাগরিকত্ব, মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাগরিকত্ব থাকা অবস্থায় যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আপনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকত্বটি রেখে সুবিধা মতো সময়ে নয়, ঠিক নির্বাচনের অন্তত নমিনেশন গ্রহণ করার আগেই এই কনফার্মেশনটি নিন যে আপনি আর বাহিরের কোনো দেশের নাগরিক নয়। এটি কিন্তু এবারে আমরা দেখিনি, এটি হয়নি। যারা বিদেশি নাগরিক হিসেবে যাদের বিরুদ্ধে অঙ্গুলি আছে, আমরা মনে করি তারা যদি এটি জনসমক্ষে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে মুখ দিয়ে, নিজের মুখ দিয়ে যদি প্রকাশ করে সেটি যদি মানুষের কাছে ক্লিয়ার না করেন, তাহলে আপনার সততা, আপনার নিষ্ঠা, দেশের প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা সেটা প্রতিষ্ঠিত নয়। মানুষ এটাকে ভালোভাবে নেবে না, এবং এর জন্য আপনারা যারাই এই ভিতরে ভেতরে এই দুর্নীতিটা করতে চাচ্ছেন বা করেছেন বা করবেন বললে মনস্থির করেছেন, তাদেরকে এই দেশ, এই সমাজ, এই জাতি কখনো ক্ষমা করবে না। সময় এখন আপনার অনুকূলে, আপনি খুবই ভালো আছেন, কিন্তু ভবিষ্যতে সময় যে সবসময় আপনারই অনুকূলে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাই বাংলাদেশের যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ, দয়া করে এই দেশ, এই মাটি, এই মানুষ, এ দেশের আইন, এ দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুতুলের মতো নাচাবেন না। আপনারাও ক্লিন হন, মানুষকেও ক্লিন হওয়ার সুযোগ দিন। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।